হ্যাঁ, এইটা হচ্ছে এই প্ল্যাটফর্মের তৃতীয় অনুষ্ঠান। আজকের বক্তা হচ্ছেন মৃণাল বিশ্বাস। তিনি বলবেন নিউট্রিশন নিয়ে, আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। মৃণালবাবু নিউট্রিশন বিষয়ে কোনো ফর্মাল ডিগ্রি ওনার নেই, কিন্তু উনি সরকারের রেভিনিউ ডিপার্টমেন্টে চাকরি করেছেন আর গত 20 বছর ধরে নিউট্রিশন নিয়ে ভাবনা চিন্তা এবং কাজ উনি করে চলেছেন। আজকে উনি খুব ইন্টারেস্টিং তিনটে জিনিস বলবেন আশা করি নিউট্রিশন নিয়ে। একটা হচ্ছে যে মনের নিউট্রিশন কি করে হবে, আর এই করোনা জন্যে আমরা সবাই ভাবিত, তো তাতে নিউট্রিশন দিয়ে ইমিউনিটি কি করে বাড়ানো যায়, আর যদি ইনফেকশন হয়ে যায় তাহলে কি ধরনের নিউট্রিশন ব্যবস্থা করা যায়। তো মৃণাল বাবু, আপনি স্টার্ট করে দিন এবারে আপনার বক্তব্য। ওকে, আমি সবাইকে আজকের এই প্রোগ্রামে ওয়েলকাম করছি। আজকের এই নিউট্রিশনাল অ্যাওয়ারনেস প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, যারা দেখছেন লাইভ, আমি আশা করব আমার প্রোগ্রাম শেষ হওয়ার পরে আপনাদের কাছে অনেক ইনফরমেশন যাবে, যেগুলো যদি ঠিকভাবে আমরা ফলো করতে পারি, আমার মনে হয় আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারব। আজকে আমি 3টে পার্টে এই প্রোগ্রামটা কন্টিনিউ করব। নিউট্রিশন মানে আমাদের একটা ধারণা যে আমরা শুধু আমাদের ফিজিক্যাল বডিতেই বুঝি নিউট্রিশন দিতে হয়, কিন্তু আমার মনে হয়েছে নিউট্রিশন ফিজিক্যাল বডির পাশাপাশি আমাদের যে মেন্টাল বডি আছে, আমাদের যে ইমোশনাল একটা পার্ট আছে, তার জন্যও কিন্তু নিউট্রিশন ভীষণভাবে দরকার। তো আমি প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি করে মাইন্ড অ্যান্ড ইমোশন আমাদের এফেক্ট করে সেটা একটু জানবো, এবং তারপরে নিউট্রিশন দিয়ে কিভাবে আমরা মাইন্ড অ্যান্ড ইমোশনকে আমরা ক্লিন করতে পারি বা আমাদের মাইন্ডকে কন্ট্রোলে আনতে পারি থ্রু নিউট্রিশন। প্রথমে আমি সেই পার্টটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি শুরু করি একজন বিখ্যাত ডাক্তার অ্যান্ড্রু সলের একটা স্টেটমেন্ট দিয়ে। উনি বলেছিলেন, উই নিড এডুকেশন, নট মেডিকেশন, and that we should stop living with illness and learn to live without illness. আমাদের কিন্তু শিক্ষার দরকার, সবসময় মেডিকেশনের দরকার হয় না, কিন্তু তাহলেই কিন্তু আমরা ইলনেস ছাড়াই কিন্তু আমরা বাঁচতে পারবো। এটা আমাকে খুব আকর্ষণ করেছিল যে নলেজ থাকলে হয়তো সুস্থ রাখা যায়। তো আসুন আমরা কিছু নলেজ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের বডিতে যখন কোনো ডিজিজ আসে সেটা কিন্তু 3টে স্টেজের মধ্য দিয়ে আসে। প্রথম ডিজিজ রুটেড হয় আমাদের মাইন্ডে, তারপরে এটা আমাদের মাইন্ডে যখন বাড়তে থাকে, আমরা যখন সবসময় চিন্তার মধ্যে থাকি, তখন আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্টের মধ্যে চলে আসে এটা, এবং ফাইনালি কিন্তু আমাদের বডিতে ম্যানিফেস্ট করে কোনো রোগ। তাহলে রোগ বা ডিজিজ ফার্স্ট রুটেড ইন আওয়ার মাইন্ড, then it grows along with our emotional attachment, and finally it manifests in our body. তাহলে আগে মাইন্ড সম্বন্ধে একটু আমাদের জানার দরকার। সো মাইন্ড, আমাদের প্রতিদিন মনকে ক্লিন রাখতে হয়, রাখার দরকার, এবং তাকে সঠিক নিউট্রিশন দেওয়া দরকার। অনেকে হয়তো বলবেন আপনারা যে মাইন্ডকে ক্লিন রাখার কি দরকার। একটা কথা বলি, আজকের বর্তমানে যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে আজকে চারিদিক থেকে সব সময় আমরা কিন্তু একটা ভয়ের আতঙ্কে আছি। কিন্তু আমরা সব সময় কিন্তু শুনছি এই করোনা নিয়ে, আমরা তারপরে সেটা নিয়ে ভাবছি মনে মনে। এই যে সারাক্ষণ আমাদের শোনা এবং ভাবনা, এটা কিন্তু আমাদের মনকে অ্যাফেক্ট করছে ভীষণভাবে, এবং সেটা কিভাবে ক্ষতি করছে আমি আপনাদের দেখাবো। তো সেই কারণে আমাদের মনকে কিন্তু সব সময় প্রতিদিন আমাদের ক্লিন রাখার দরকার আছে। মনকে ক্লিন করতে গেলে এই দুটো জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের থটস, এবং তারপরে আমাদের বিলিভস। আমরা কি ভাবছি, কোন জিনিসটা নিয়ে ভাবছি, এবং ভাবনার পর আমাদের মধ্যে আমরা কি বিলিভ তৈরি করলাম,
এইটাই কিন্তু আমাদের বডিতে আলটিমেটলি ম্যানিফেস্ট করবে। আমি ডায়াগ্রামের থ্রু দিয়ে আপনাদের দেখাই। এই ডায়াগ্রামটা দেখুন, এখানে লেখা আছে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল সিগন্যাল। তার মানে আজকে আমরা এই যে প্যান্ডামিকের সময় যে চারিদিক থেকে এত কথা শুনতে পাচ্ছি, এত মানুষ ইনফেক্টেড, এত মানুষ মারা যাচ্ছে, এই যে বাইরের থেকে যে সিগন্যালটা আমাদের কানে আসছে সেটা কি হচ্ছে, আমাদের মাইন্ডে ঢুকছে। এবং মাইন্ডে যখন কোনো জিনিস ঢুকছে সেটা কিন্তু আসছে আমাদের ইনফরমেশন থেকে, মানে আমরা ইনফরমেশন নিচ্ছি বাইরের থেকে। এছাড়াও আমাদের কিছু এক্সপিরিয়েন্স থাকে, আমাদের সেই এক্সপিরিয়েন্স থেকেও কিন্তু আমরা এই এক্সটার্নাল সিগন্যালটা আমাদের মাইন্ডে ঢুকছে। তারপরে কি করি, আমাদের আমাদের লজিক্যাল যে ব্রেন আছে সেটা দিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি সেটাকে, যে আমি যেটা ইনফরমেশনটা আমার মাইন্ডে এলো সেটা আমি ব্যাখ্যা করছি, তারপরে পারসিভ করছি আমি, মানে আমাদের যে 5টা সেন্স অর্গান আছে সেটা দিয়ে আমরা পারসিভ করে আলটিমেটলি আমি একটা ফাইনাল কনক্লুশনে এলাম, আমার একটা বিলিফ তৈরি হলো। তখন কিন্তু আমার নার্ভাস সিস্টেম আমার বিহেভিয়ার এবং আমার জিন অ্যাক্টিভিটিকে তখন কিন্তু অ্যাক্টিভেট করছে। তাহলে এক্সটার্নাল কোনো একটা ইনফরমেশন থেকে আমার মাইন্ডে গেল, মাইন্ড ইন্টারপ্রেট করলো, ইন্টারপ্রেট করে আমি পারসিভ করলাম, পারসিভ করে আলটিমেটলি একটা আন্ডারস্ট্যান্ডিং এ এলাম যে আমি ভাবছি এটাই হবে। যখনই আমি ফাইনাল একটা কনক্লুশনে এলাম, আমার নার্ভাস সিস্টেম কিন্তু এবার আমার বডিতে আমার অ্যাক্টিং শুরু করবে, কিন্তু আমার বিহেভিয়ারের মধ্যে চেঞ্জ আসবে। কিভাবে আসবে, পরের ডায়াগ্রামটাতে এটা আমরা সবাই জানি, দিস ইজ হাইপোথ্যালামাস। কারণ নার্ভাস সিস্টেম আমাদের হাইপোথ্যালামাসকে অ্যাক্টিভেট করে, তারপরে হাইপোথ্যালামাস আমাদের পিটুইটারি গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করছে, আর এই পিটুইটারি এবং হাইপোথ্যালামাস যেটা করছে সেটা এই পিকচারে দেখুন। এই স্ক্রিনে আমাদের এই যে প্রত্যেকটা অর্গান থেকে যে সমস্ত হরমোন সিক্রেশন হয় সেইগুলোকে স্টিমুলেট করছে কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড, আর পিটুইটারি গ্ল্যান্ড তার আগে স্টিমুলেটেড হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করছে আমাদের নার্ভাস সিস্টেম, আর নার্ভাস সিস্টেমকে আমাদের স্টিমুলেশন হচ্ছে কিন্তু ওই এক্সটার্নাল যে ইনফরমেশন থেকে আমরা যে ইন্টারপ্রিটেশন করলাম তারপর পারসিভ করলাম। সুতরাং আপনি ইনফরমেশন নিয়ে কি ধরনের পারসেপশন আপনার মধ্যে এলো, whether it is a positive perception or it is a negative perception, সেই অনুযায়ী আপনার বডিতে কিন্তু হরমোন সিক্রেশন শুরু হয়। দিস ইজ সায়েন্স। এবং এই সিক্রেশন যদি অ্যাবনর্মাল হতে থাকে এবং এটা যদি কন্টিনিউয়াস হতে থাকে তাহলে কিন্তু বডিতে সমস্যা আসবেই, এবং ম্যাক্সিমাম যে প্রবলেমটা আসে সেটা কিন্তু আমাদের ইমিউনিটিতে প্রবলেম করে, আমাদের ইমিউন পাওয়ার কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তাহলে দেখুন আমাদের হরমোন বডিতে সিক্রেশন হচ্ছে আমাদের এক্সটার্নাল সিগন্যালের পারসেপশন এন্ড ইন্টারপ্রিটেশন থেকে কিন্তু। সুতরাং কি ভাবছি আমরা, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা সবাই জানি আমাদের কোয়ান্টাম ফিজিক্স বলে একটা সায়েন্স, এপিজেনেটিক্স বলা হয় সায়েন্স, যেখানে বলছে যে আমরা সেল দিয়ে তৈরি নয়, বলা হচ্ছে সেলকেও যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখে যাই তাহলে দেখবো উই আর মেড অফ এনার্জিস। এখানে 3টে মানুষের ছবি, তাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে একটা ছবি তোলা হয়েছিল, দেখা যাচ্ছে পুরোটাই একটা এনার্জি বা ভাইব্রেশন। তো হিউম্যান বডি বা হিউম্যান বিং এখন কিন্তু আমরা বলতে পারি যে আমরা এনার্জি বা ভাইব্রেশন দিয়েই তৈরি কিন্তু। সুতরাং আমার বডিতে যদি ব্যালেন্স করতে না পারি, আমার ভাইব্রেশন এন্ড ফ্রিকোয়েন্সিকে যদি আমি ম্যাচ না করতে পারি, তাহলে কিন্তু আমার বডিতে কিন্তু তার কিন্তু রিয়াকশন কিন্তু হয়, যেটা আমি আগে দেখালাম আপনাদের। দেখুন এই যখন আমরা ভাবছি আমাদের বডিতে, আমাদের ব্রেনে একটা ওয়েভ তৈরি হয়। এই বাঁদিকে একটা দেখুন লাল রঙের, এটা একটা ওয়েভ এ, আর এখানে একটা ওয়েভ বি গ্রিন কালারের। এই দুটো ওয়েভ, দুটো মানুষ যখন ভাবছে এবং এই ভাবনা যদি সিঙ্ক্রোনাইজড হয়, যদি দুজনই একই রকম ভাবে ভাবছি, আমরা পজিটিভ ভাবছি, তাহলে দুজন যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আসে তখন দুজনের যে টোটাল ভাইব্রেশনটা, তার পাওয়ারটা কতটা বেড়ে যায় দেখুন। এই যে লাস্ট সি ওয়েভের মাঝখানে মিডিল পোর্শনে দেখছেন ওয়েভটা কতটা বড় হয়ে গেছে, কারণ হচ্ছে এই দুটো মানুষ দুটো ওয়েভের ভাইব্রেশনটা কিন্তু ম্যাচ করেছে। তাই জন্য যখন আমরা কোনো জিনিস নিয়ে ভাবি, আমরা অনেকে একসাথে আছি, আমার ভাবনা, কেউ হয়তো ভাবছে নেগেটিভ, কেউ হয়তো ভাবছে পজিটিভ,
আলটিমেটলি আমাদের মধ্যে যে ম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি হলো, তার এনার্জিটা কিন্তু কমে গেল। বাট আমরা জায়গায় সবাই মিলে পজিটিভ ভাবনা চিন্তা করতে পারি আজকের এই এপিসোডে দাঁড়িয়ে, তাহলে আমরা কিন্তু জয়েন্টলি একসাথে একটা কিন্তু খুব বড় একটা ম্যাগনেটিক ফিল্ড, এনার্জি ফিল্ড কিন্তু আমরা তৈরি করতে পারি, যেটা আমাদের ভীষণভাবে দরকার। ঠিক উল্টোটা যদি হয়, এখানে দেখুন যে দুটো ওয়েভ আছে, এই দুটো কিন্তু সিঙ্ক্রোনাইজড নয়, কিন্তু একজন ভাবছে একরকম, আরেকজন ভাবছে আছে, তার ব্রেনের ওয়েভ ডিফারেন্ট ওয়েতে তৈরি হলো, এবং এই দুটো ম্যাগনেটিক ফিল্ডে যখন এক জায়গায় হলো, তখন দেখুন তাদের পাওয়ার জিরো হয়ে গেছে, লেস। সুতরাং আমাদের যে ভাবনা, তার মধ্য দিয়ে যে ভাইব্রেশন, সেটাকে যদি আমরা সিঙ্ক্রোনাইজ করতে পারি, সেটাকে যদি আমরা এক ভাবনায় ভাবতে পারি, তাহলে আমাদের ভাবনার যে ফল এফেক্ট, সেটা খুব পাওয়ারফুল হয়। আর যদি উল্টোটা হয়, তাহলে কিন্তু সেটা জিরো হয়ে যায়। সুতরাং এই যে চার্টটা যেটা দেখাচ্ছে, এটা পৃথিবীর একজন অন্যতম স্টেম সেল বায়োলজিস্ট ডক্টর ব্রুস লিপটন, তিনি এটা পরীক্ষা করে দেখিয়েছেন। আমি সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। তাহলে মাইন্ডের জন্য আমাদের নিউট্রিশন কি লাগবে? যদি আমরা আমাদের ভাবনাকে, আমাদের ফ্রিকোয়েন্সি, এনার্জিকে ঠিক রাখতে চাই, যে জিনিসগুলো লেখা আছে দেখুন, আমরা সবাই এর সাথে পরিচিত। আমরা জানি মনকে যদি শান্ত করতে হয়, আজকে অশান্ত মন, আমাদের প্রেয়ার ভীষণ কাজে লাগে। ভিজুয়ালাইজেশন বলে একটা জিনিস, আমরা মনের চোখ দিয়ে যেটা ভাবি আমাদের জীবনে, আমরা সেটাই অ্যাট্রাক্ট করি। আমরা আমাদের এখন আউটডোর গেমসের খেলাধুলা অনেক ভুলেই গেছি। আমরা ইনডোরে এখন এত বেশি আমরা থাকছি, আর যেখানে এত আমাদের নেগেটিভ ইনফরমেশন আমরা ইনপুট করছি, যার জন্য বাইরের খেলাধুলা আমাদের জীবন থেকে অনেকটাই চলে গেছে। কিন্তু আউটডোর গেমস এর মধ্যে আমাদের ব্রেনে কিন্তু পজিটিভ ইনপুটস আছে। দেন লাফিং উইথ ফ্রেন্ডস, আজকে আমরা বন্ধুদের মধ্যে কিন্তু হাসি ঠাট্টা এগুলো অনেকাংশেই ভুলে গেছি আমরা। কিন্তু এই হাসি ঠাট্টার মধ্য দিয়ে আমরা মাইন্ডকে, আমাদের এনার্জি কিন্তু আরো বাড়াতে পারি। দেন আমাদের যদি পজিটিভ হ্যাবিট থাকে, রিডিং এ, বই পড়ার হ্যাবিট, ভালো ভালো বই পড়ার, আমরা আমাদের ব্রেনকে কিন্তু অনেক পজিটিভ ভাইব্রেশন দিতে পারি। এবং অফকোর্স আমাদের যদি অ্যাসোসিয়েশন, একটা খুব ভালো পজিটিভ অ্যাসোসিয়েশন থাকে, আমরা সব সময় আমাদের মাইন্ডের যে পাওয়ার, মাইন্ডের যে নিউট্রিশন, সেটা কিন্তু আমরা দিতে পারি। এগুলো আমরা জানি সবাই, কিন্তু এগুলোর দিকে যদি আরেকটু আমরা বেশি ফোকাস করি, আজকের এই অশান্ত মন, আমাদের মনে এত রকম আজকে নেগেটিভ চিন্তা ভাবনা, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা দূর করতে পারি। সো মাইন্ডকে যেভাবে আমরা প্রোগ্রামিং করতে পারি, এরপরে মাইন্ডের পরে আমি বলেছিলাম ইমোশনাল অ্যাটাচমেন্ট। সো হোয়াট ইজ ইমোশন? ইমোশন হচ্ছে আমাদের ফিলিংস। এই ফিলিংসটাকে কিন্তু আমাদের ফেভারে কাজ করাতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমাদের আজকের দিনের ফিলিংস গুলো নেগেটিভ, যেটা আমাদের এগেনস্টে কাজ করে। সো কি ধরনের ফিলিংস আমরা ফেস করি? জেলাসি, তরক, ফিয়ার, অ্যাঙ্গার। বলুন, আজকের দিনে দাঁড়িয়ে এইগুলোই তো আমাদের ম্যাক্সিমাম, এই ফিলিংস গুলো নিয়েই তো আমরা বড় হচ্ছি। আজকে সারা দিন আমরা টিভির পর্দায় কি দেখতে পাচ্ছি? করোনার খবর শুনছি, আমাদের মধ্যে অ্যাংজাইটি শুরু হয়ে যায়। আমাদের বাড়িতে যদি বয়স্ক মানুষরা থাকে, আমাদের বাড়িতে যদি বাচ্চারা থাকে, আমরা সব সময় তাদের নিয়ে ভয় পাচ্ছি, এই রে আমার বাড়িতে না ঢুকে পড়ে। আজকে আমাদের মধ্যে একটা জেলাসিও কাজ করছে অনেক সময়। অন্য কারোর কোনো যদি আমরা প্রসপারিটি কিছু দেখি, অন্য কেউ এগিয়ে যাচ্ছে কোনো ফিল্ডে, আমাদের মধ্যে জেলাসি তৈরি হয়। আমাদের জীবনে না পাওয়ার অনেক কিছু আছে, যার মধ্যে আমাদের জীবনে দুঃখ আসে, আমরা অজান্তে অনেক কিছুতে ভয় পেয়ে যাই। এই করোনা এপিসোডকে নিয়ে আমরা আজকে আতঙ্কিত, ভয়, আমাদের ভেতরে অ্যাঙ্গার তৈরি হচ্ছে। দিস আর অল নেগেটিভ ফিলিংস। আর এই নেগেটিভ ফিলিংস গুলো কি করছে? আমাদের যে এনার্জি ফ্রিকোয়েন্সি, সেটাকে কোথায় কমিয়ে দিচ্ছে দেখুন। এগুলো মাপা হয়েছে, সাইন্টিফিক্যালি প্রুফড এগুলো, যে আমাদের মনে যদি গ্রিফ থাকে, তাহলে আমার ফ্রিকোয়েন্সি 0.1.2 হার্টজ অনলি, ফিয়ার 0.2 থেকে 2.2, resentment, irritation, disturbance, anger, pride, feelings of superiority, সব কিছুই দেখুন লেস দেন 4 হার্টজ এই ইমোশন। আর এই লেস ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের বডিকে ড্যামেজ করে। কিন্তু আপনি যদি ডিজিজের কোনো ফ্রিকোয়েন্সির চার্ট কোনোদিন দেখেন, দেখবেন ডিজিজের ফ্রিকোয়েন্সি চার্ট অলমোস্ট কিন্তু ভেরি লো ভাইব্রেশন। তো এই জায়গা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসার ভীষণ ভাবে দরকার। কোনগুলো তাহলে ভালো ভাইব্রেশন আমাদের? These are all positive feelings: love, hope, joy, gratitude, compassion, thanks. আজকের দিনে এই জিনিসগুলো আমাদের জীবন থেকে অলমোস্ট হারিয়েই গেছে। আজকে আমরা একটা ছোট্ট একটা ফ্যামিলির মধ্যে আছি, যেখানে আমাদের এই আনন্দ, লাভ,
ভালোবাসা, এগুলো কেমন যেন আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু এগুলো আমাদের ফিরিয়ে আনা দরকার। কিন্তু যদি এগুলো ফিরিয়ে আনতে পারি আমরা, তাহলেই কিন্তু আমাদের এই যে এনার্জির ফ্রিকোয়েন্সি, সেগুলো কিন্তু মারাত্মক ভাবে বাড়াতে পারি। এরকম। আচ্ছা, কিভাবে আমরা আমাদের এই ইমোশনকে আমরা কন্ট্রোলে আনতে পারি, ভালো জায়গা আনতে পারি? একটা ফরগিভনেস। আমরা জানি কেউ আমাকে আঘাত করলে তাকে ফরগিভ করা কতটা কষ্টকর, কিন্তু যদি এটা আমাদের হ্যাবিটের মধ্যে আনতে পারি, তাহলে আস্তে আস্তে আমাদের নেগেটিভ ফিলিংস থেকে কিন্তু আমরা পজিটিভ ফিলিংসে আসতে পারবো। লেটিং গো, যা হয়েছে হয়েছে, সেটা তো ফিরে আসবে না, তাহলে সেটা কেন মাথার মধ্যে রেখে দেওয়া? লেট গো করে দিই, আমরা ছেড়ে দিই, যা হওয়ার হয়ে গেছে। আমার মনের মধ্যে সেই দুঃখটা আর রাখবো না। অ্যান্ড অফকোর্স লাফটার ক্লিনস। আমরা নিজেদের মধ্যে যদি হাসি ঠাট্টার মধ্যে রাখতে পারি, একটা ভালো অ্যাসোসিয়েশনের মধ্যে, আমাদের এই ইমোশনাল গুলো আস্তে আস্তে নেগেটিভ থেকে কিন্তু পজিটিভ আসবে। আর যে মুহূর্তে আমাদের নেগেটিভ থেকে পজিটিভ ফিলিংস আসবে, আমাদের ফ্রিকোয়েন্সি কোথায় পৌঁছে যায় দেখো। আজকে থ্যাঙ্কস গিভিং, আমাদের প্রত্যেকটা কাজে যদি আমরা মানুষকে থ্যাঙ্কস দিতে পারি, আমাদের ফ্রিকোয়েন্সি 45 হার্টস, জেনারেসিটি 95, গ্র্যাটিটিউড। আজকে আমরা বেঁচে আছি অনেক মানুষের অনেক সার্ভিসের জন্য, আমরা গ্র্যাটিটিউড দেখাতেই পারি না আমরা সেখানে। আজকে যদি আমরা গ্র্যাটিটিউড শো করতে পারি, তার ফ্রিকোয়েন্সি 140 হার্ট, ফিলিংস অফ ইউনিটি 144, কম্পেশন 150, এন্ড লাভ উইদাউট এক্সপেকটেশন 150 হার্টস। সো এই ফিলিংস গুলো যদি আমরা ডেভেলপ করতে পারি ধীরে ধীরে, তাহলে আমাদের এনার্জি ফিল্ড কিন্তু আমরা অনেকাংশে বাড়াতে পারি। আর এই এনার্জি ফিল্ড কিন্তু আমার বডিকে প্রোটেক্ট করবে কিন্তু। সুতরাং এইভাবে আমাদের ইমোশনকে আমরা কন্ট্রোল করতে পারি। যখনই আমরা ইমোশনালি ব্রেকডাউন হয়ে যাই না, আমাদের সেল ড্যামেজ হয়, সেই মুহূর্তে আমাদের সেলকে রিপেয়ার করার দরকার। আমরা জানি প্রোটিন দরকার আমাদের। সুতরাং প্রোটিন যদি আমরা এই ধরনের ইমোশনাল ব্রেকডাউনে প্রোটিন ইনটেক কম হয়, আমাদের সেলুলার ড্যামেজকে রিপেয়ার করা যাবে না। ভিটামিন সি, আমাদের যে কোলাজেন হচ্ছে যে আমাদের টিস্যুতে যে সেলগুলো থাকে, সেই সেলগুলোকে যে বেঁধে রাখে, দ্যাট ইজ কল্ড বায়োলজিক্যাল সিমেন্ট, যার নাম হচ্ছে কোলাজেন। সেটার ফর্মেশন বা তার সিনথেসিসের জন্য কিন্তু ভিটামিন সি দরকার। আমাদের রাতে ঘুম চলে গেছে, এত অ্যাংজাইটি, এত ডিপ্রেশন, আমাদের ভিটামিন B3 ভীষণভাবে আপনাকে হেল্প করবে সেই জায়গাটায়। এবং আজকে আমাদের বডিতে যে অল্প একটু কারণে ইনফেকশন হচ্ছে, ইনফ্লেমেশন যে হচ্ছে, সেটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু ওমেগা-3 দরকার। তাহলে আজকে মাইন্ড অ্যান্ড ইমোশন, এই দুটো পার্টি, বডির যে ড্যামেজটা হচ্ছে, সেই ড্যামেজটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের প্রোটিন, কিছু ভিটামিন আর কিছু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের ভীষণ ভাবে দরকার। সো এটা গেল হচ্ছে আমাদের মাইন্ড অ্যান্ড ইমোশনের পার্ট। নেক্সট আসছি আমরা সেকেন্ড পার্টে। দেখুন, আমরা আজকে সত্যি আমরা ইমিউনিটি নিয়ে সবাই ব্যতিব্যস্ত, যে ইমিউনিটি যদি আমাদের ঠিক থাকে, তাহলে আমরা আজকে যে ইনফেকশনে আমরা ফাইট করতে পারবো। কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটার যে ফিজিওলজি আছে, সেই ফিজিওলজিটা কিন্তু আমরা সত্যি অনেকেই আমরা হয়তো মনে রাখতে পারিনি বা ভুলে গেছি। আমাদের ফিজিওলজিটা যদি একটু আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু খুব অনায়াসে কিন্তু আমরা আমাদের ইনফেকশনের সাথে ফাইট করতে পারি। আসুন আমি একটু খুব সহজ পদ্ধতিতে আপনাদের এটা বোঝানোর চেষ্টা করি। ইটস এ ভেরি সিম্পল ফিজিওলজি। তার আগে একটু দেখাই যে এটা আমারই একটা WBCর একটা ব্লাড কাউন্ট। আমরা জানি আমাদের ইমিউন সেলের মধ্যে কি কি থাকে: নিউট্রোফিলস, লিম্ফোসাইটস, যেটা মনোসাইট, লিম্ফোসাইট, মনোসাইটস, এসোনোফিলস, বেসোফিলস, দিজ আর অল আমাদের ইমিউন সেল, WBC, হোয়াইট ব্লাড কর্পাসেলস। এগুলো আমরা জানি সবাই, কিন্তু এইগুলোই কিন্তু আমাদের ইনফেকশন থেকে প্রোটেক্ট করে। তো এগুলো সম্বন্ধে একটু যদি ডিটেলসে জানি, খুব সহজে আমরা কিন্তু প্রোটেকশনের জায়গায় চলে আসবো। এই স্ক্রিনটা দেখুন, দিস ইজ ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ মানে মনোসাইট যখন আমাদের সার্কুলেশন থেকে যখন আমাদের টিস্যুতে আসে, যখন কোনো ইনফেকশনে ফাইট করতে, তখন সেটাকে বলা হয় ম্যাক্রোফেজ। যখন কোনো মাইক্রোব আমাদের বডিতে কোনো টিস্যুতে ঢুকছে, প্রথম ইনিশিয়ালি আমাদের যে নিউট্রোফিল, যেটা আমাদের বডিতে অনেকটা থাকে, ম্যাক্সিমাম হচ্ছে নিউট্রোফিল, সেটা চেষ্টা করে আমাদের বডির মাইক্রোবকে ড্যামেজ করার। কিন্তু ওরা খুব মর্টাইল, খুব তাড়াতাড়ি কিন্তু ওরা মরে যায় আর কি। সেই জন্য সব সময় ওরা কোনো মাইক্রোবকে কিন্তু কবজা করতে পারে না। তো যখন নিউট্রোফিল যখন কাজ করতে পারে না, তখন আসলে নামে কিন্তু ম্যাক্রোফেজ, মনোসাইট। ও কি করে, মনোসাইট বা ম্যাক্রোফেজের একটা কিন্তু খুব পাওয়ারফুল রোল আছে। আমাদের বডিতে
লিম্ফোসাইট যেটা আছে তার মধ্যে টি লিম্ফোসাইটের কাছে এই ম্যাক্রোফেজ আমাদের যে মাইক্রো ফরেন পার্টিকেল তার যে অ্যান্টিজেন থাকে অ্যান্টিজেনের সাথে অ্যাটাচ করে লিম্ফোসাইটের কাছে প্রেজেন্ট করে। লিম্ফোসাইট তখন কি করবে, তখন বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করে, আর বি লিম্ফোসাইট তখন কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে তৈরি হয় প্লাজমা সেল। এটা বডির ইন্টারনাল সিস্টেম, যখনই কোনো মাইক্রো ফরেন পার্টিকেল আমার বডি টিস্যুতে ঢুকছে এই সিস্টেমটা হয়। টি লিম্ফোসাইট অ্যাক্টিভেট করছে, বি লিম্ফোসাইট করছে, আর প্লাজমা সেলে কনভার্ট হচ্ছে, এন্ড এই প্লাজমা সেল বডিতে ব্লাডে রিলিজ হয়ে তৈরি করছে আমাদের অ্যান্টিবডি আইজিজি, যেটা আজকের দিনে আমাদের কিন্তু আলোচনার বিষয়। আমরা সবাই চাইছি বডিতে অ্যান্টিবডি তৈরি হলো কিনা। তাহলে অ্যান্টিবডি তৈরি হওয়ার আগে কিন্তু এই তিনটে স্টেজ আছে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এন্ড প্লাজমা সেল। এবার অ্যান্টিবডি তৈরি হওয়ার পরে কি হবে, অ্যান্টিবডি তো ব্লাডে রিলিজ হলো, দেন অ্যান্টিবডি তখন কিন্তু ওই মাইক্রোবটাকে ধরে নিয়ে চলে যাবে কমপ্লিমেন্টারি সিস্টেমের কাছে। এটা আমরা অনেকেই জানি যে দেয়ার ইজ এ কমপ্লিমেন্টারি সিস্টেম, ইট ইজ এ পার্ট অফ ইমিউন সিস্টেম। এই কমপ্লিমেন্টারি সিস্টেমের মধ্যে কিছু কমপ্লিমেন্টারি প্রোটিন আছে, তখন এই অ্যান্টিবডিটা ওই কমপ্লিমেন্টারি প্রোটিনের সাথে কিন্তু অ্যাটাচড হয়, ফাইনালি তৈরি করে একটা ম্যাক মলিকুল, বলে মেমব্রেন্স অ্যাটাক মলিকুল। এন্ড আলটিমেটলি এই ম্যাক মলিকুলটাই কিন্তু যে মাইক্রোবটা আছে তাকে আইদার ডিস্ট্রয় করবে অথবা ভাইরাস হলে তাকে নিউট্রালাইজ করবে। সো দিস ইজ দ্য বেসিক মেকানিজম ইনসাইড আওয়ার বডি, যে কি করে আমাদের ইমিউন সেল অ্যান্টিবডি তৈরি করছে এবং অ্যান্টিবডি কি করে কমপ্লিমেন্টারি সিস্টেমের সাহায্য নিয়ে আলটিমেটলি একটা মাইক্রোবকে নিউট্রালাইজ বা ডিস্ট্রয় করছে। তাহলে এর মধ্যে এই চার্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কোনটা, লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট আমাদের বডিতে কি ঠিক ঠিক তৈরি হচ্ছে? যদি কমে যায় তাহলে কি হচ্ছে? আসুন পরের স্লাইডে দেখি। কিছুদিন আগে আনন্দবাজার 25শে মে আনন্দবাজারে এটা বেরিয়েছিল, বলছে এই কোভিড যুদ্ধে টি সেল কমে যায়। অনেক কোভিড পেশেন্টের ব্লাড টেস্ট করে দেখা গেছে যেখানে টি সেলের পরিমাণ থাকা উচিত 2000 থেকে 4000, সেখানে এইখানে লেখা আছে 200 থেকে 1200-তে নেমে গেছে। আপনি ভাবতে পারেন টি সেল বডিতে থাকার কথা 2000 থেকে 4000, সেখানে কোভিড পেশেন্টদের ক্ষেত্রে দেখা গেছে 200 থেকে 1200 নেমে গেছে। তার মানে টি সেল যদি কমে যায় তাহলে ইউ আর ভেরি মাচ প্রোন টু ইনফেকশন, যার মধ্যে এটা কিন্তু একটা করোনা ভাইরাস। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে টি সেলকে বাড়াতে হবে। টি সেল বাড়ানো যায়, নিশ্চয়ই বাড়ানো যায়। আমি এর আগে এই রিপোর্টটা আপনাদের দেখিয়েছিলাম, যেখানে আমার এইটা ছিল কিন্তু 5600। দেখুন WBC কাউন্ট আমি 1 মাস পরে করিয়েছি, 5900 বেড়েছে। এই 5600 থেকে 5900 কিন্তু বাড়ার ফলে এই টি লিম্ফোসাইট দেখুন 30% হয়েছে, আরো কম, আমার এখানে 30% বেড়ে গেছে। আমি এরপরে আরেকটা করিয়েছি, সেখানে দেখুন আরেকটু বেড়ে গেছে, 5900 থেকে 6800 হয়ে গেছে টোটাল WBC, যেখানে টি লিম্ফোসাইট 31%, তার মানে অলমোস্ট 2000 ক্রস করে গেছে। তাহলে আজ থেকে 3 মাস আগে আমার টি লিম্ফোসাইট, আমার WBC অনেক কম ছিল, আমি কিন্তু পার্সোনালি নিউট্রিশন আরো অ্যারেঞ্জ করে আমি কিন্তু টি লিম্ফোসাইট বা টোটাল WBC কাউন্টকে বাড়াতে পেরেছি। তার মানে এটা বাড়ানো সম্ভব। তাহলে যদি আজকে আমাদের WBC কাউন্টে কারোর এই সমস্যা হয় তাহলে কিন্তু নিউট্রিশনের একটা বিরাট বড় রোল আছে। কিভাবে আমরা বাড়াতে পারি? আমাদের একটাই হচ্ছে খাবার, নিউট্রিশন, লিভিং ফুড। আমরা জানি যে আমাদের খাবারের মধ্যে অনেক কিছু থাকে, আমাদের ডেড ফুড থাকে, লিভিং ফুড। আমরা যা কিছু মুখে দেই আইদার আপনাকে এটা লাইফ দেবে অথবা ডেথ দেবে, কিন্তু ওকে। সুতরাং সব ফুড কিন্তু আমাদের লাইফ ফুড হয় না। কিন্তু কিরকম, কোন কোন ফুড ডেড ফুড? দেখুন এই যে ফুডগুলো আমরা আজকে প্রায়শই খাই তার মধ্যে প্রসেস ফুড। আমরা আজকে রাস্তায় বেরোলে আমরা কি খাচ্ছি? চাইনিজ ফুড খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি, ক্যান ভেজিটেবল স্যুপস, প্রসেস মিট, যার মধ্যে কি দেওয়া থাকে বলুন তো? MSG, মনোসোডিয়াম গ্লুটামেট। এটা একটা অ্যাডিটিভস, এগুলো দিলে টেস্ট পাওয়া যায় ভালো। আপনি রাস্তায় দাঁড়িয়ে যখন আপনি ওই কিছু তৈরি হচ্ছে দেখবেন আপনার ওই স্যুপ বা কি বলে ওইগুলোকে, তার মধ্যে দেখবেন শিশিতে করে দেওয়া হয়, ওগুলো ঢালা হয় এবং সাথে সাথে দেখবেন একটা গ্যাসের মতো বেরোয়। দিস ইজ মনোসোডিয়াম গ্লুটামেট, যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ খারাপ। দেন সুগার জাতীয় যে ফুড আমরা খাই,
এই সুগার জাতীয় ফুডের জন্য আজকে আমাদের শুধু ইমিউনিটি ডাউন হচ্ছে না, আমাদের টাইপ 2 ডায়াবেটিস, কোলেস্টেরল, অস্টিওপোরোসিস, এডিএইচডি বাচ্চাদের ভীষণভাবে হয়, অ্যাটেনশন ডেফিসিট এন্ড হাইপার ডেফিসিট। তারপরে আমাদের ময়দা খাওয়ার প্রবণতা বেড়ে গেছে, লুচি খাই আমরা আজকে, পরোটা করে খাচ্ছি সাদা আটাতে, যেটা জলের সাথে যখনই আমরা মিশছি তখন এটা স্টিকি হয়ে যাচ্ছে, আমার বডির ভেতরে কিন্তু স্টিক হয়ে যাচ্ছে। ফাস্ট ফুড আছে যার মধ্যে ট্রান্স ফ্যাট, দেন ডেয়ারি প্রোডাক্টস, এই সমস্ত ধরনের খাবার হচ্ছে ডেড ফুড, যেগুলো আজকে আমরা বেশি খাচ্ছি। আর এই খাবারগুলো বডিতে গিয়ে আমার বডির ফাংশনকে, ডাইজেস্টিভ সিস্টেমকে উইক করছে, আমার ইমিউন পাওয়ারটাকে কিন্তু অনেক কমিয়ে দিচ্ছে। এই কারণে কিন্তু আজকে আমার ডব্লিউবিসি কাউন্টের টি লিম্ফোসাইট কিন্তু আজকে অনেকের ক্ষেত্রে কিন্তু কম দেখা যাচ্ছে। আমি জাস্ট দুদিন আগে কসবার একটা মেয়ের একটা রিপোর্ট পেলাম, ওর ডেঙ্গু হয়েছে, ওর ডব্লিউবিসি কত কমে গেছে, প্রায় 2000-এর কাছাকাছি নেমে গেছে, যেখানে টি লিম্ফোসাইট তো অলমোস্ট অনেক কম হয়ে গেছে। ভাবা যায় একটা প্রায় 22-23 বছরের একটা মেয়ে, কারণ তার খাবারের স্টাইলের মধ্যে কিন্তু এইগুলো, আমাদের এই ডেড ফুড কিন্তু চেঞ্জ করতে হবে। তার বিনিময়ে কি খেতে হবে? লিভিং ফুড। লিভিং ফুড হচ্ছে ফ্রেশ অর্গানিক ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। আমরা সারাদিনে যে খাবারটা খাচ্ছি অ্যাটলিস্ট তার মধ্যে 50% যেন আমাদের লিভিং ফুডস হওয়া উচিত, যার মধ্যে কালারফুল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো কিন্তু থাকা দরকার। হোল গ্রেইনস, আমরা যে রাইস খাচ্ছি, ব্রাউন রাইস, হোল গ্রেন পাস্তা, হোল গ্রেন সিরিয়াল, এগুলো দরকার। গুড ফ্যাটস, যার মধ্যে অলিভস আছে, ওমেগা 3 আছে, অ্যালমন্ডস, পিনাট, এই খাবারগুলো কিন্তু আবার ফিরিয়ে আনতে আমাদের। অ্যান্ড অফকোর্স ফুড কম্বিনেশন, এই ফুড কম্বিনেশনটা একটা পিকুলিয়ার জিনিস। দেখবেন আমরা এখন অনুষ্ঠান বাড়ি হয়তো অনেক কমে গেছে, অনুষ্ঠান বাড়ি হলে আমরা কিন্তু অনেক ভ্যারাইটির খাবার আমরা পেয়ে যাই, সেই শুরুতে স্যালাড থেকে শুরু করে লাস্টে ডেজার্ট। আপনি অনেকটা কার্বোহাইড্রেটও খাচ্ছেন, আবার অনেকটা আপনি মিটও খেয়ে নিচ্ছেন, বা প্ল্যান্ট এই প্রোটিন খাচ্ছেন, অ্যানিমাল প্রোটিন। তো কার্বোহাইড্রেট আপনার যখন স্টমাকে যাবে, কার্বোহাইড্রেট বলবে আমাকে অ্যালকালাইন মিডিয়াম চাই ডাইজেশন হওয়ার জন্য। আবার প্রোটিন যখন খাবেন, প্রোটিন বলবে যে আমার অ্যাসিড মিডিয়াম চাই ডাইজেশনের জন্য। তো আপনি অনেক প্রোটিন খেয়েছেন, অনেক কার্বোহাইড্রেট, তো দুটো মিলে কি হবে? নিউট্রালাইজ হয়ে যাবে। আপনার অ্যালকালাইন মিডিয়ামও চলে এসছে, অ্যাসিড মিডিয়ামও চলে, দুটো যখন এক জায়গা হবে, ইট গেটস নিউট্রালাইজড, ডাইজেশনই হলো না। আপনি রাত্রিবেলা অনেকটা খেলেন, পরের দিন অনেক সকাল পর্যন্ত দেখবেন ডাইজেশন হচ্ছে না, আপনার ইমিউনিটি কোথায় থাকবে? আপনি টায়ার্ড ফিল করবেন। সুতরাং লিভিং ফুড কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, ফুড কম্বিনেশনটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। আচ্ছা, যদি এই ধরনের ফুড খাই তাহলে কি সম্ভব? না, আপনাকে অ্যাডিশনালি কিন্তু সাপ্লিমেন্ট হিসাবে কিছু আপনাকে খাবার খেতে হবে। কেন সাপ্লিমেন্ট? কে বলছে এটা? সাপ্লিমেন্ট হচ্ছে কারণ হচ্ছে আমরা আমাদের পুয়ার ডাইজেশন, আমাদের ডাইজেশন যখন আমাদের হয়, দেখবেন এই একটু আগে যেগুলো দেখালাম আগে, ওইগুলো খেলে ডাইজেশন আপনার হবে না। আপনি কি খাচ্ছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ডাইজেশনের মধ্যে হচ্ছে অ্যাসিমিলেট কতটা করছেন এবং অ্যাবজর্ব কতটা করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো ওই জিআই ট্র্যাক কিন্তু আপনার নিউট্রিশনকে যদি আপনার শরীরের জন্য না হয় তাহলে কিন্তু অ্যাবজর্ব করাবে না কিন্তু। তো সুতরাং ডাইজেশন একটা পুয়ার হয়ে গেলে আপনার যে খাবার থেকে যে নিউট্রিয়েন্টস পাওয়ার কথা সেটা পাচ্ছেন না। আমাদের খাবারের মধ্যে টক্সিন ঢুকে গেছে আজকাল, কেমিক্যালস দেওয়া হচ্ছে সবকিছুর মধ্যে। তো কেমিক্যালস থাকলে আপনি কি নিউট্রিশন পাবেন তার থেকে? আমাদের খাবার প্রসেস করা হচ্ছে, কুকিং করা হচ্ছে, স্টোরেজ করা হচ্ছে, এগুলোর মধ্য দিয়ে আমাদের কোনো নিউট্রিশন থাকে না। আমাদের সারাদিন স্ট্রেস অ্যান্ড টেনশনের মধ্যে আমাদের কাটাতে হয়, তো আমাদের নিউট্রিশন থাকবে কোথায়? আমরা আমাদের বডিতে আজকে কিন্তু শরীর চর্চা অনেক কমে গেছে, বডির ভেতরে যে আমাদের টক্সিন ঢুকছে সেগুলোকে বের করতে পারি না। তো সেগুলো যদি না বের করতে হয় পারি, তাহলে টক্সিন তো ঢুকে রইলো আমার বডিতে, নিউট্রিশন কাজ করবে কি করে আমার মধ্যে? এবং সেটার জন্য আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমকে স্ট্রেনথেন করা দরকার। সুতরাং এই কারণের জন্য কিন্তু আমাদের অ্যাডিশনাল সাপ্লিমেন্টের কিন্তু দরকার। কে বলেছে অ্যাডিশনাল সাপ্লিমেন্ট খেতে হবে? কে রেকমেন্ড করলো? 2002-তে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নাল, তারা বলছে যে প্রত্যেকটা অ্যাডাল্টকে প্রতিদিন কিন্তু মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট নেওয়া উচিত টু প্রিভেন্ট ক্রনিক ডিজিজ। এটা কিন্তু বহু বছর আগে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নাল কিন্তু পাবলিশ করেছে। সুতরাং আজকে আমরা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট আমাদের কিন্তু নিতেই হবে যদি আপনাকে বডিকে প্রোটেক্ট করতে হয়। কোন সাপ্লিমেন্ট? অফকোর্স ভিটামিন সি, জিঙ্ক, ডি, ভিটামিন ডি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন এ। দিজ আর দ্য মেইন নিউট্রিয়েন্টস যেগুলো আজকের দিনে এই করোনা প্যান্ডামিকে আপনাকে কিন্তু প্রোটেক্ট করবে।
আমি দেখাবো আজকে আপনাদের কিভাবে এই নিউট্রিশন গুলো আপনাদের প্রোটেক্ট করছে। কিছুদিন আগে এই চিঠিটা আমার কাছে এসেছিল, এটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একজন সেক্রেটারি ডক্টর বেলা রাজেশ আইএস, তিনি সমস্ত ডিপার্টমেন্টকে এই চিঠিটা লিখে বলেছিলেন এই জিনিসগুলো যারা হেলথ ওয়ার্কার আছে, যারা কোভিড নিয়ে কাজ করছে তাদের এইগুলো খেতে হবে। তার মধ্যে জিঙ্ক 150 mg once daily for 10 days, 10 ট্যাবলেট ভিটামিন সি 500 mg and মাল্টিভিটামিন, এবং তার সাথে একটা হার্বাল ট্রিটমেন্ট। তার মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চিঠি ইস্যু করে কিন্তু হেলথ ওয়ার্কারদের বলা হয়েছিল জিঙ্ক অ্যান্ড ভিটামিন সি কিন্তু খেতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে জানি যারা আজকে কাজ করছেন সামনের সারিতে দাঁড়িয়ে, তারা কিন্তু সবাই জিঙ্ক, ভিটামিন সি এবং ভিটামিন ডি কিন্তু তারা নিচ্ছেন। ভিটামিন ডি সি আপনি কিন্তু মেজার করতে পারেন, আপনি যদি টেস্ট করেন দেখবেন, এখানে আমি টেস্ট করেছিলাম আমার ভিটামিন সি লেভেল যেটা থাকার কথা সেটা আছে, আপনারাও করে নিতে পারেন, তাহলে আপনি কনফার্ম হবেন যে আপনি ইনফেকশনের সাথে ফাইট করতে পারছেন। ভিটামিন সি দেখুন, জিঙ্কও আমি করেছিলাম টেস্ট, সেখানেও আমি দেখেছি আমার যে অপটিমাল লেভেল থাকা উচিত অনেকটাই আছে, ভালো লেভেল আমার 54 থেকে 151 মধ্যে থাকা উচিত, সেখানে আমার 96, কারণ আমি জিঙ্ক সাপ্লিমেন্ট হিসাবে খাচ্ছিলাম অনেকদিন ধরে, আমার রেজাল্ট এটা এসছে। আই এম ভেরি মাচ ইনফেকশনে ফাইট করার জন্য আমি কিন্তু রেডি। আমি আপনাদেরও বলবো জিঙ্ক ভীষণ ভাবে দরকার। দেন ভিটামিন ডি, ভিটামিন ডি আপনার সাফিসিয়েন্ট রেঞ্জ হচ্ছে 30 ন্যানোগ্রাম, যেখানে কিন্তু 35 আমার দাঁড়িয়েছে, কারণ আমি জিঙ্ক ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসাবে খেয়েছি। তাহলে এই সাপ্লিমেন্ট গুলো আমাদের আজকে এই যে ইমিউন সেলকে বাড়াতে সাহায্য করছে এবং ইনফেকশনের এগেনস্টে ফাইট করছে, তার কি সত্যি কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? নিশ্চয়ই আছে। আসুন আমি দেখাই আপনাদের, থার্ড পার্টে দেখাবো। যদি আমাদের ইনফেকশন তার সত্ত্বেও যদি আমরা ইনফেক্টেড হয়ে যাই, যদি আমাদের করোনা ভাইরাসও ইনফেকশন হয়, তাহলে এই নিউট্রিশন গুলো আমাদের কিভাবে হেল্প করতে পারে? আসুন আমি একটু দেখাই আপনাদের। দেখুন, প্রথমে ভিটামিন সি বলি। ভিটামিন সি অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি আছে। এই যে ভিটামিন সি দেখছেন, এই যে করোনা ভাইরাস, ওকে কিন্তু প্রোটেক্ট করছে, এটা প্রোটেকশন। কিন্তু সুতরাং বাদিকে লেখাই আছে ভিটামিন সির একটা রোল আছে ইনহিবিশন নিউক্লিক অ্যাসিড রেপ্লিকেশন, মানে ওদের যে আরএনএ যে রেপ্লিকেশন হচ্ছে সেটাকে কিন্তু আটকে দিতে পারে। ভাইরাস অ্যাসেম্বলিকে আটকে দিচ্ছে ভিটামিন সি, এবং ভাইরাস যে ট্রান্সপোর্টেশন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে যাবে, আপনি ওখানেও কিন্তু আটকে দিচ্ছে ভিটামিন সি। এটা একটা ডায়াগ্রাম দেখালাম ভিটামিন সি। এবার একটু ডিটেলসে বলি আপনাদের। ভিটামিন সি আগেই বললাম তার রেপ্লিকেশন আটকাচ্ছে, ভাইরাস অ্যাসেম্বলিকে আটকে দিচ্ছে, ভাইরাসকে ট্রান্সপোর্ট করতে বাধা দিচ্ছে। এবং ভিটামিন সি যদি আপনার বডিতে 2.5 থেকে 20 ন্যানোমোল থাকে, তাহলে আপনার বডিতে যে হাইড্রোজেন পারঅক্সাইড যে তৈরি হয় যেটা, সেটা কিন্তু আপনার ভাইরাসকে ইনঅ্যাক্টিভ করে দেবে, ভাইরাস উইদাউট হার্মিং হোস্ট সেল। আপনার নিজের যে সেল, ভালো সেল, সেটাকে হার্ম না করে ভাইরাস যে সেলটাকে অ্যাটাক করেছে তাকে কিন্তু প্রোটেক্ট করবে ভিটামিন সি। দিস ইজ সো পাওয়ারফুল, দিস ইজ সায়েন্টিফিক্যালি প্রুভ। ভিটামিন সি কি করছে? ভিটামিন সি ইজ এ পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, আমরা সবাই জানি। যখন আমাদের ভাইরাস যখন আমাদের বডিতে ঢুকছে, ভাইরাস কিন্তু আমাদের একটা অক্সিজেন ফ্রি র্যাডিক্যাল তৈরি করছে। ওই অক্সিজেন ফ্রি র্যাডিক্যাল ওকে প্রোটেক্ট করার জন্য আপনার কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট দিতে হয়। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি তে কিন্তু মারাত্মক আকারে পাওয়া যায়। সুতরাং যে কোনো ভাইরাস আপনার বডিতে যখন ইনফেকশন করবে, অ্যাজ ইন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি আপনার দরকার। ভিটামিন সি কি করছে আরো? এই যে এনএফকেবি যেটা আছে, যেটা আমাদের ট্রান্সক্রিপশনে ইনভলভ হয় এবং যেটা আমাদের প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স তৈরি করছে, তাকে পর্যন্ত বাধা দিচ্ছে ভিটামিন সি। আজকে আমরা সবাই জানি সাইটোকাইন স্টর্ম বলে আজকে আমাদের আলোচনা হচ্ছে, ডাক্তারবাবুরা আলোচনা করছে সাইটোকাইন স্টর্ম। আমাদের বডির ইমিউন সেল আমাদের নিজের বডিকে অ্যাটাক করছে, সেখানে কিন্তু প্রোটেক্ট করছে ভিটামিন সি। ভিটামিন সি আরো কি করছে? আমাদের যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস যেগুলোকে বলে ফ্রি র্যাডিক্যাল, যে ইনক্রিজ হয় যখন আমাদের কোনো এই ধরনের ইলনেস হয় যখন, তখনও কিন্তু সেটাকে ভিটামিন সি কিন্তু আমাদের হেল্প করছে। কিন্তু সো ভিটামিন সি অ্যাজ এ অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যাজ অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যাজ অ্যান্টিভাইরাল, এই তিনটে ক্ষেত্রে কিন্তু ভিটামিন সি এর কিন্তু বিরাট রোল আছে। ভিটামিন সি আরো রোল আছে। এই সাইটোকাইন স্টর্ম যেটা আজকের আলোচনার বিষয়, সাইটোকাইন স্টর্ম কিন্তু ওভার রিঅ্যাক্টিভ হয়ে যায়, তাকে কিন্তু প্রোটেক্ট করছে ভিটামিন সি। ভিটামিন সি আজকে দেখুন রেসপিরেটরি ডিস্ট্রেস সিম্পটম, অ্যাকুয়েট রেসপিরেটরি ডিস্ট্রেস সিম্পটম, যখন আমাদের
আজকে লাংসে যখন আমাদের এই আজকে করোনা এপিসোড আসছে তখন কিন্তু এই প্রবলেমটা আসছে, যেখানে কিন্তু ভিটামিন সি আমাদের এপিথেলিয়াল যে ব্যারিয়ার আছে তাকে কিন্তু পাওয়ারফুল করছে কিন্তু। সুতরাং এই রেসপিরেটরি যে প্রবলেমটা সেখানেও কিন্তু আজকে আমাদের ভিটামিন সির একটা বিরাট রোল আছে কিন্তু। এরপরে আসুন জিঙ্কের রোল যাই। জিঙ্ক ইটসেলফ অ্যান্টিভাইরাল এফেক্ট জিঙ্কের আছে। জিঙ্ক যদি আপনার বডিতে থাকে তাহলে আপনার সেলে জিঙ্ক এইভাবে প্রোটেকশন দেবে যেখানে এই ভাইরাস কিন্তু ভেতরে ঢুকতে পারবে না। জিঙ্কের উপর অনেক স্টাডি হয়েছে, জিঙ্ক আপনাকে এইভাবে প্রোটেক্ট করে। আসুন একটু জেনে নিই। জিঙ্ক বডিতে যদি বলা হয় 20 মাইক্রোমোল যদি আমার বডিতে আমি জিঙ্ক বাড়াতে পারি তাহলে জিঙ্ক আমাদের হোয়াইট ব্লাড সেল প্রোডাকশনে হেল্প করে। যেটা আগে বলেছিলাম যে WBC কাউন্ট বাড়ানো যায় জিঙ্কের, এখানে লেখা আছে দেখুন। কিন্তু জিঙ্ক লো জিঙ্ক লেভেল যদি হয় তাহলে কিন্তু ভাইরাস আমাদের পেনিট্রেট করে কিন্তু। দেন আমাদের জিঙ্কের একটা বিরাট বড় রোল হচ্ছে বডি থেকে কার্বন ডাই অক্সাইডকে আমাদের লাংসের থ্রু দিয়ে বাইরে বার করে। যখন কোনো সেলে আমাদের কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেই কার্বন ডাই অক্সাইড আমাদের সেলে যখন আসছে সেই সেলে তখন কার্বন ডাই অক্সাইড একটা এনজাইমের সাহায্য নেয় which is called কার্বনিক অ্যানহাইড্রেজ, যেটা আমাদের কার্বন ডাই অক্সাইডকে বাইকার্বনেট কনভার্ট করে। তারপরে সেই বাইকার্বনেটের মধ্য দিয়ে আমাদের CO2 কিন্তু আমাদের লাংসের মধ্য দিয়ে বেরোয়, এবং যার জন্য জিঙ্ক একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং জিঙ্ক যদি আপনার ফুডের মধ্যে থাকে আপনার এই রেসপিরেটরি যে প্রসেসটা কার্বন ডাই অক্সাইড যে এক্সেল করছেন সেটা কিন্তু খুব ভালো কাজ করে। জিঙ্ক আমাদের দরকার হয় যখন আমাদের রাতে ঘুমানোর জন্য সেরোটোনিন, মেলাটোনিন, ডোপামাইন এগুলো সিনথেসিসের জন্য জিঙ্ক ভীষণভাবে দরকার, কারণ এগুলো আমাদের অ্যাংজাইটি থেকে আমাদের প্রোটেক্ট করে, আমাদের ডিপ্রেশন থেকে আমাদের প্রোটেক্ট করে। অ্যান্ড জিঙ্ক অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি আছে যেটা আমি আগেও দেখেছি আপনাদের। জিঙ্ক আমাদের প্লাজমা আসুন এবার ভিটামিন ডি নিয়ে একটু কথা বলি। এটা কিছুদিন আগে একটা পাবলিকেশন বেরিয়েছে যেখানে বলছে যে ভিটামিন ডি অ্যান্টিভাইরাস আর্সেনাল হিসেবে ব্যবহার করা আছে। পুরোটা লেখা আছে, আপনারা যদি একটু গো থ্রু করেন। অস্ট্রেলিয়ান ডাক্তার প্রফেসর ইয়ান ব্রাইট হোপ তার পাবলিকেশনে তিনি প্রচুর পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি অ্যাপ্লাই করে, এবং আমার কাছে এমন কিছু ইনফরমেশন আছে যে যারা ভেন্টিলেশনে ছিলেন, আইসিইউতে ছিলেন, সেখানে লার্জ ডোজেস অফ ভিটামিন ডি তে কিন্তু ভেন্টিলেশন আইসিইউ থেকে কিন্তু বার করা হয়েছে। ফর্ম অফ ভিটামিন ডি হেল্পস ইন কোভিড কেয়ার, এটা আরেকটা নিউজ পেপারে, এটা সাউথের একটা নিউজ পেপারে বেরিয়েছে। ভিটামিন ডি কিভাবে কাজ করছে দেখুন। ভিটামিন ডি ইমিউন সিস্টেমে কি করছে আমাদের, টি সেল হ্যাভ ভিটামিন ডি রিসেপ্টর। আমরা জানি টি সেলে ভিটামিন ডি রিসেপ্টর থাকে, এই যে এটা হচ্ছে ভিটামিন ডি রিসেপ্টর তার সারফেসের মধ্যে, allowing them to transform into killer cell। এই টি সেলটাকে কিলার টি সেল তৈরি করা হয় এবং তার রেপ্লিকেশন হয়, এবং এটাই কিন্তু ভিটামিন এই আমাদের ভাইরাসকে কিন্তু ধ্বংস করতে সাহায্য করে। এবং এখানে দেখুন দি টেলিগ্রাফে মে 2011 বহু বছর আগে ভিটামিন ডি সম্বন্ধে কিন্তু বলাই হয়েছিল, ভিটামিন ডি ট্রিগার্স এন্ড আর্মস দ্য ইমিউন সিস্টেম। উইদাউট ভিটামিন ডি হোয়াইট সেল লাই ডরমেন্ট। সো ভিটামিন সি আমাদের যে কিলার সেল যেটা সেটাকে অ্যাক্টিভেট করে, আরো মাল্টিপ্লাই করে এবং ভাইরাসকে কিন্তু ধ্বংস করতে সাহায্য করে। এই যে সাইটোকাইন স্টর্ম যেটা আজকে আলোচনার বিষয়, দেখুন যখন আমাদের ইমিউন সিস্টেম ওভার অ্যাক্টিভ হয়ে যায়, এই মাইক্রো অর্গানিজম আমাদের সেলের মধ্য দিয়ে যখন ঢুকছে, এপিথেলিয়াল সেলের মধ্য দিয়ে ঢুকছে, আমাদের এই ম্যাক্রোফেজ টি সেলকে অ্যাক্টিভেট করছে, অ্যাক্টিভ নিউট্রোফিল অ্যাক্টিভেটেড হয়, ওভার হয়ে গেল তখন একটা সাইটোকাইন স্টর্ম ওভার অ্যাকশন তৈরি হয়ে গেল কিন্তু, এবং তখনই অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম তৈরি হয়ে যায়। এটার থেকে বাঁচার রাস্তা হচ্ছে আমাদের ভিটামিন ডি, কারণ ভিটামিন ডি কাজ করে ইমিউন মডিউলেটর হিসাবে। যদি কোনো সেল ওভার অ্যাক্টিভ হয়ে যায় তাকে কিন্তু সাপ্রেস করবে, আবার কোনোটা যদি আন্ডার অ্যাক্টিভ থাকে ভিটামিন ডি কিন্তু তাকে অ্যাক্টিভ করবে। সো ভিটামিন ডি কিন্তু মডিউলেটর হিসাবে কাজ করে, যেটা আমাদের শরীরে ভীষণ ভীষণ দরকার হয়। ভিটামিন ডি আমাদের শরীরে বলা হয় যদি 60 ন্যানোগ্রাম থেকে 80 ন্যানোগ্রাম থাকে তাহলে আমার বডি রেডি টু ফাইট এনি ইনফেকশন। ইমিউন সিস্টেম ব্যালেন্স করে, যেটা আগে বলেছি, ওভার অ্যাক্টিভকে তাকে কাম ডাউন করবে, আন্ডার অ্যাক্টিভ হলে তাকে বাড়াবে।
একটা পরীক্ষা হয়েছিল যেখানে বলা হচ্ছে যে রেসপিরেটরি ইনফেকশনে অ্যাপ্রক্সিমেট 42% যাদের ভিটামিন ডি মাপা হয়েছিল 25 ন্যানোগ্রামের নিচে দেখা গেছিল, এবং যারা রেসপিরেটরি ইনফেকশনে কিন্তু অ্যাটাক হয়েছিলেন এত কম ছিল 25 ন্যানোগ্রাম। সুতরাং আমাদের বডিতে প্লাজমা ভিটামিন ডি কিন্তু অনেকটাই বাড়ানোর দরকার আছে। SARS-CoV-2 যেটা করোনা ভাইরাস is an enveloped virus which can be affected by the protein that vitamin D activates. So vitamin D কিন্তু এই করোনা ভাইরাস স্পাইক প্রোটিন তাকে কিন্তু প্রোটেক্ট করে। ভিটামিন ডি আরো অনেক কিছু তৈরি করে, তার মধ্যে একটা হচ্ছে ক্যাথিলেসিডিন। আপনার নাম হয়তো শুনে থাকবেন অনেকে। এই ক্যাথিলেসিডিন কিন্তু টি সেল এন্ড বি সেলকে প্রলিফারেট করে এবং অ্যাক্টিভেট করছে আমাদের ইনফেকশনকে ফাইট করার জন্য। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ক্যাথিলেসিডিন ইনক্রিজ দ্য ম্যাক্রোফেগাস ক্যাপাসিটি। এই যে ম্যাক্রোফেগাস যেটা বলেছিলাম, ম্যাক্রোফেগাস আমাদের মাইক্রোবকে ধরে নিয়ে আমাদের চলে আসে টি লিম্ফোসাইটের কাছে, তাকে কিন্তু ইনক্রিজ করছে ক্যাথিলেসিডিন। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। and cathelicidin also increases vascular permeability, যাতে অনেক ব্লাড আমাদের সেই ক্যাপিলারির মধ্য দিয়ে আসতে পারে, সেটাও হেল্প করছে কিন্তু ক্যাথিলেসিডিন। সুতরাং ভিটামিন ডি কিন্তু এইখানে একটা বিরাট রোল প্লে করছে, এটা আমাদের মাথায় রাখার দরকার। ভিটামিন ডি শুধুমাত্র আমাদের কিন্তু ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করছে না। আমি আসুন আরো কিছু জিনিস আপনাদেরকে দেখাই। ভিটামিন ডি আমাদের হার্টকে প্রোটেক্ট করে, আর্টারি ওয়ালকে আমাদের প্রোটেক্ট করছে, ব্লাড প্রেশারকে আমাদের লো করছে, আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিকে ইমপ্রুভ করে, আমাদের ইনফ্লেমেশনকে কমাচ্ছে, এবং ইনজুরিকে আমাদের ওয়ালের যে ইনজুরি হয় তাকে রিকভারি করতে সাহায্য করছে। সুতরাং ভিটামিন ডি ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ইউর হার্ট প্রবলেমস। দেন ভিটামিন ডি অ্যাফেক্টস ক্যান্সার সেল ইন নাম্বার অফ ওয়েজ। ক্যান্সারের ক্ষেত্রে ভিটামিন ডির একটা বিরাট বড় রোল আছে, স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। দেন ভিটামিন সি রোল আছে কোথায়? রেসপিরেটরি যে ট্র্যাক ইনফেকশন হচ্ছে, যাদের ফ্রিকোয়েন্ট রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হচ্ছে, এই যে বিএমজে মেডিকেল জার্নাল, ব্রিটিশ মেডিকেল জার্নালে বেরিয়েছে, সেখানে ভিটামিন ডি কিন্তু একটা বিরাট রোল প্লে করছে আমাদের এই রেসপিরেটরি যে ইনফেকশন তাকে প্রোটেক্ট করার জন্য। আরো অনেক রোল আছে। আজকে আমাদের এই সিচুয়েশনে ডিপ্রেশন একটা বিরাট বড় কারণ। আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি ডিপ্রেশনের এফেক্ট। ভিটামিন ডি বলছে যদি আপনার ডেফিসিয়েন্সি হয় তাহলে 11 টাইমস মোর ডিপ্রেশনে আপনি চলে আসবেন যদি আপনার ভিটামিন ডি লেভেল কম থাকে, সেটাও রিপোর্ট হয়েছে। দেন ভিটামিন ডি নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করছে, তার উপরেও রিসার্চ হচ্ছে, তার উপরেও পেপার বেরিয়েছে। ফাইনালি ভিটামিন সি কোভিড-19 ইনফেকশনেও কিন্তু বিরাট রোল প্লে করছে। সুতরাং ভিটামিন ডি ইনফেকশন থেকে শুরু করে হার্ট ডিজিজ, ক্যান্সার, নার্ভাস সিস্টেম, ডিপ্রেশন, সবকিছুর মধ্যে কিন্তু ভিটামিন ডি এর একটা বিরাট রোল আছে। কিন্তু আনফরচুনেটলি আমাদের খাবারের মধ্যে ভিটামিন ডি কিন্তু খুব কম পাওয়া যায়। তো ভিটামিন ডি এবং তার আগে যেগুলো দেখালাম ভিটামিন সি, এবং তার আগে আমি যেগুলো দেখালাম জিঙ্ক, এবং আমাদের ওমেগা 3, যেটা ডিটেলস এখানে আলোচনা করার সুযোগ নেই, এই সবগুলো যদি আমরা নিতে পারি তাহলে হয়তো আমাদের যে আদার অপশন যেগুলো আছে সেগুলো হয়তো নাও আমাদের হয়তো লাগতে পারে, কিন্তু তারপরেও যদি আমাদের কাছে অপশন থাকে তাহলে ডেফিনেটলি আমরা কিন্তু আমাদের মেডিকেশন যেগুলো অ্যাভেলেবেল সেগুলো কিন্তু আমাদের নিতে হবে। আমাদের প্লাজমা থেরাপি আমরা এখন জানি সবাই যে একটা আমাদের এই কোভিড-19 এ প্লাজমা থেরাপি একটা বিরাট রোল, কিন্তু এটা নিয়ে ডিবেটও আছে অনেক জায়গায়, এটা কাজও হয়তো সেভাবে হয়নি। প্রোটেকশন যেটা নিতে বলছে আমাদের যারা ডাক্তার বন্ধুরা আছেন, আমাদের প্রোটেকশনও দরকার, আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং যেটা সেটাও দরকার আমাদের, এবং আমাদের যে ভ্যাকসিন যেটা আসছে আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি। যদি ভ্যাকসিন আমাদের আসে এবং আমাদের প্রয়োজন যখন হবে তখন ডেফিনেটলি আমরা সেটারও সাহায্য নেব। আমরা কনভেনশনাল অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের পাশাপাশি আজকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আজকে আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আজকে আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অনেক জায়গায় অ্যাভেলেবল, যেখানেও খুব ভালো রেজাল্ট হচ্ছে। তো আমরা যদি সবকটা অপশন আমাদের কাছে হাতে থাকে, নিউট্রিশনাল একটা অপশন আমাদের কাছে, অ্যালোপ্যাথিক একটা অপশন আমাদের কাছে, হোমিওপ্যাথ একটা অপশন, আয়ুর্বেদিক অপশন আমাদের কাছে, ভ্যাকসিন অপশন, এই সব অপশনগুলো আমাদের কাছে যদি ওপেন থাকে
তাহলে আজকে আমাদের ভয় পাওয়ার কি আছে? কারণ আমরা মেন্টালি আজকে কিন্তু অনেক ভীত হয়ে গেছি। তো আসুন আজকে আমরা এই সবকটা অপশনের সাহায্য নেই, নিউট্রিশনটাকে ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা নিউট্রিশন যেভাবে পারি, যেখান থেকে পারি, আমরা খাবারের মধ্য থেকে হোক, আলাদা সাপ্লিমেন্ট মধ্য থেকে হোক, আমরা সেই নিউট্রিশনটা নেওয়ার চেষ্টা করি। আর যদি আমরা সেগুলো পারি, তাহলে আজকের যে এই প্যান্ডামিক সিচুয়েশন, আমার মনে হয় না আমাদের অত ভয় পাওয়ার কিছু আছে। কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনের আপনারা সবাই জানেন এটা এমন কিছু ভয়ঙ্কর কিছু নয়, এটা ডেথ রেট খুবই কম। তো আসুন আমরা সবাই আমাদের ইমিউনিটিটাকে পাওয়ারফুল করি, আমরা সঠিকভাবে নিউট্রিশন নেই, এবং আদার অপশনের প্রয়োজন হলে আমরা সেটারও সাহায্য নেই। তাহলে আগামী দিনে আমরা কিন্তু সবাই মানসিক ভাবে সুস্থ থাকবো, আমরা ইমোশনালি ভালো থাকবো, এবং অফকোর্স আমাদের ফিজিক্যাল বডিকে আমরা সুস্থ রাখতে পারবো। লাস্ট একটা স্লাইড আপনাদের দেখাই, এই জাস্ট দুদিন আগের একটা স্লাইড যেখানে বলছে যে আমাদের আইসিএমআর বলছে যে প্লাজমা থেরাপি কিন্তু কোভিড পেশেন্টকে হেল্প করেনি। ঠিক, এগুলো ইনফরমেশন, এগুলো আমাদের মাথায় রাখার দরকার নেই। আমরা যদি যেটা আলোচনা হলো সেটার মধ্য দিয়ে যাই, আশা করি আমরা সুস্থ থাকবো নিজেরা, এবং যারা এই ইনফরমেশন গুলো জানে না তাদেরকে সুস্থ রাখার চেষ্টা করবো। তো আজকে যারা আপনারা আমার কাছ থেকে এই জিনিসটা শুনলেন, আমার মনে হয় এটাকে বোঝার চেষ্টা করুন। এটা লাইভ প্রোগ্রাম হচ্ছে, রেকর্ডিংও পেয়ে যাবেন আপনারা, পরে আর একবার শুনুন। আর যে মানুষরা আজকে গ্রামে আছে, রুরাল এরিয়া আছে, যাদের কাছে ইনফরমেশনটা পৌঁছচ্ছে না, আমাদের কাছে যাদের ইনফরমেশনটা অ্যাভেলেবেল থাকলো, আমি তাদেরকে বলবো আসুন আমরা গ্রামের যারা মানুষ আছে তাদের কাছে ইনফরমেশনটা পৌঁছে দিই, যাতে আমরা সমস্ত মানুষকে আগামী দিনে সুস্থ রাখার চেষ্টা করতে পারি। তো যদি আমরা এই নিউট্রিশনের মধ্যে থাকি, তাহলে আশা করব আমরা সবাই সুস্থ থাকবো। শেষ করার আগে পৃথিবীর অন্যতম একজন কার্ডিওলজিস্ট ডক্টর রস ওয়াকার তার একটা স্টেটমেন্ট দিয়ে শেষ করি। তিনি বলেছিলেন, আই ওয়ান্ট টু লিভ আনটিল আই এম 100 ইয়ার্স। আমি 100 বছর বাঁচতে চাই, নট বিকজ আই এম অ্যাফ্রেড অফ ডেথ, মৃত্যুর ভয়ে নয়, বাট আই লাভ মাই লাইফ, আমি জীবনকে ভালোবাসি তাই। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ মাই লাস্ট 20 to 30 ইয়ার্স, আমি আমার জীবনের শেষ 20-30 বছর এইভাবে বাঁচতে চাই না, ব্যাটলিং উইথ হার্ট ডিজিজ, ক্যান্সার, ডায়াবেটিস, এটসেট্রা। বেসিক্যালি আই ওয়ান্ট টু লিড দি সেম হেলদি লাইফ অ্যাজ আই লিড টুডে। আমি জীবনের ওই শেষ 20-30 বছর ওইভাবে হার্ট ডিজিজ, ক্যান্সার বা ডায়াবেটিস নিয়ে বাঁচতে চাই না। আমি আজকে যেভাবে সুস্থভাবে বেঁচে আছি, ঠিক সেভাবেই সুস্থভাবে আমি 100 বছর বাঁচতে চাই। আসুন আমরা সবাই শপথ করি, আমরা মেন্টালি, আমরা ইমোশনালি এবং ফিজিক্যালি আমরা আরো স্ট্রং হই, যা যা করার আমরা সব করি, এবং এই ডক্টর রস ওয়াকারের ভাষায় আমরা জীবনে 100 বছর বেঁচে থেকে আনন্দ করি, অন্যকে বাঁচতে সাহায্য করি। সবাইকে ধন্যবাদ, and thank you very much. এই মৃণাল বাবুকে ধন্যবাদ। আমি জানি না কারা আছেন, কিন্তু এইখানে কিছু প্রশ্ন উত্তরের সম্ভাবনা কি করে হবে? প্রশ্ন উত্তরের জন্য সময় রাখা হয়েছে, কিন্তু প্রশ্ন করার সুযোগ আছে কিনা আমি বুঝতে পারছি না। যদি থাকে আমরা একটু আলোচনা করতেই পারি, যদি কোনো প্রশ্ন থাকে, অন্তত আমার জানার মধ্যে যদি থাকে। আমার একটা এই যে আপনি জিঙ্ক, ভিটামিন ডি, ভিটামিন সির কথা বললেন, এইগুলো একটা তো হয় যে আমাদের খাবারের মধ্যে যদি থাকে আর সেই খাবার যদি পাওয়া যায়, কিন্তু এমনি যেটা কিনতে পাওয়া যায় এইগুলো কিরকম, কত সস্তা, সাধারণ লোকে কিনতে পারবে কিনা, সেইটা সম্পর্কে যদি কিছু বলতেন। এটা একটা বড় প্রশ্ন, ঠিক। কারণ আজকের এই করোনা প্যান্ডামিকে কিন্তু এই যে আমি যে সাপ্লিমেন্টের কথা বললাম, আজকে ভারতবর্ষের প্রচুর কোম্পানি, যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যারা নিউট্রিসিউটিক্যাল কোম্পানি, তারা কিন্তু আজকে এই নিউট্রিশনাল সাপ্লিমেন্ট তৈরি করছে। এবং আপনি যদি অনলাইনে সার্চ করে দেখবেন, আজকে কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি অ্যাভেলেবেলই নেই। মানুষ কিন্তু দামের জায়গাটা ভুলে অ্যাভেলেবিলিটিটা কিন্তু আজকে প্রাধান্য দিচ্ছে, এবং সত্যি সত্যি মানুষ উপকৃত হচ্ছে। কিন্তু তবে অনেক কোম্পানি আছে, অনেক ধরনের কস্টিং আছে, যার যেটা অ্যাফোর্ড করার ক্ষমতা সে সেভাবে অ্যাফোর্ড করতেই পারে, কোনো অসুবিধা নেই।
তবে ভিটামিন ডি সম্বন্ধে আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভিটামিন ডি তো আমরা সানশাইন থেকে পেয়ে থাকি, তাহলে ভিটামিন ডির জন্য আলাদা করে সাপ্লিমেন্ট খাওয়ার কি দরকার? তো আমি তাদের উদ্দেশ্যে বলি, এটা ঘটনা যে সানশাইন থেকে ভিটামিন ডি আমাদের শরীরে তৈরি হয়, কিন্তু যে ভিটামিন ডিটা, যে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি 125 হাইড্রক্সি ভিটামিন ডি যেটা তৈরি হয়, D3 যেটাকে বলে, সেইটা আমাদের সানশাইন থেকে কিন্তু ডাইরেক্টলি তৈরি হয় না। সানশাইন থেকে যে ভিটামিনটা তৈরি হয় D2, যেটা আমাদের বডিতে কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, যেমন লিভার অ্যান্ড কিডনি, এই দুটো প্রসেসিং করার পরে এই সানশাইন ভিটামিনটা কিন্তু আলটিমেটলি অ্যাক্টিভ ফর্মে তৈরি হয়। তো এই অ্যাক্টিভ ফর্মে তৈরি করার জন্য বডির এই দুটো অর্গান কিন্তু ভালো ফাংশন করতে হবে। যদি এই দুটো ফাংশন ঠিক না হয়, তাহলে সানশাইন থেকে অ্যাক্টিভ ফর্মে ভিটামিন ডি অ্যাভেলেবল হয় না। সেই জন্যই কিন্তু আমাদের প্রয়োজন হয়ে পড়ে বাইরের থেকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার। আর কোনো আলোচনার কি সুযোগ আছে? তাহলে আমাদের 1 ঘন্টার প্রোগ্রাম অলমোস্ট হয়ে এলো। আমি তো এইখানে চ্যাটে কিংবা অন্য জায়গায় দেখছি। ডক্টর সিনহা, আপনার গলার আওয়াজটা শোনা যাচ্ছে না। ও না, আমি বলছি আমি এই চ্যাট বা অন্য কোথাও তো কিছু দেখছি না কিছু এসছে বলে। হ্যাঁ, এখানে মনে হয় সেই সুযোগটা নেই আমাদের প্রশ্নপত্র আলোচনা করার। ঠিক আছে। তবে আপনারা যারা শুনছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, যদি আপনাদের প্রশ্ন থাকে, আমাদের যে প্ল্যাটফর্ম, যে জায়গার থ্রু দিয়ে আমাদের এটা হলো, প্ল্যাটফর্মের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে অনেক বিশিষ্ট ডাক্তার আছেন এবং আরো অনেক এক্সপার্টরা আছেন। আপনাদের কোনো কোয়ারিজ যদি থাকে, আমার এই আলোচনার প্রসঙ্গেও থাকতে পারে, আপনারা প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করুন, আপনারা পরবর্তীকালে কিন্তু উত্তর পেয়ে যাবেন। ভালো, ঠিক আছে। তাহলে আজকে আমরা আমাদের এই প্ল্যাটফর্মের এই তৃতীয় শোটা আজকে এইখানেই শেষ করি। মৃণাল বিশ্বাসজিকে অনেক ধন্যবাদ। ওকে, সবাইকে আমার তরফ থেকে নমস্কার এন্ড গুড নাইট।